আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষা 2025 সালের পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল, প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, অনেক বড় একটি উদ্দীপক, তাই না? 2017 সালে প্রাকৃতিক দুর্যোগে আলু চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। কৃষক এই 42-10 হেক্টর জমি, মানে দশমিক সংখ্যা এটি, বি এর এত হেক্টর জমি, সি এর এত হেক্টর জমি এবং ডি এর এত হেক্টর জমি ফসল নষ্ট হয়েছিল। এই তথ্য দেওয়া আছে। তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর লেখা যায়। তো ক এবং খ আমি একটু দ্রুত লিখে দিচ্ছি, কারণ এগুলো মুখস্থ বিদ্যা। আর গ ঘ আমি বুঝিয়ে দিব। ক নাম্বারে বলছে অ্যাসকি কোড কি। তো অ্যাসকি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটুকু যদি কেউ লিখে তাও 1 মার্ক পাবে। এখন আরেকটু আমরা লিখব। এই অ্যাসকি হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড, বহুল প্রচলিত আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড কি? তাই না, আলফা নিউমেরিক কোড হচ্ছে যে কোড ব্যবহার করে অক্ষর, সংখ্যা, প্রতীক সব কিছু লেখা যায়, সে তাকে আলফা নিউমেরিক কোড বলে। এই যে 1965 সালে 7 বিটের অ্যাসকি কোড আবিষ্কার করে প্রথম বব বিমার নামে একজন কম্পিউটার বিজ্ঞানী। পরবর্তীতে এই আরেকটু আমরা জেনে নিই, অ্যাসকি কোড 2 ধরনের, ASCII 7, ASCII 8। ASCII 7 ব্যবহার করে 2^7 = 128টি প্রতীক ব্যবহার করা হয়। ASCII 8 ব্যবহার করে 2^8 = 256টি প্রতীক প্রকাশ করা যায়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 মার্কসের জন্য এত কিছু লিখব না, আমি একটু বিস্তারিত আলোচনা করেছি, যদি 2 মার্কসের জন্য আসলেও পারি। এই ছিল ক। খ নাম্বারে কি বলেছিল? বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। না, বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক না, ঠিক কথা বলেছে। বাইনারি যোগ হচ্ছে 2টি বিট যোগ করে ক্যারি বিট প্রকাশ করে আউটপুট হিসেবে, আর একটা যোগফল প্রকাশ করে। আর বুলিয়ান যোগ বলতে বোঝায় 2টি ইনপুট এর অবস্থার ভিত্তিতে আউটপুট প্রকাশ করে। যাই হোক, এটুকু লিখে দিন, মনে থাকবে না। বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, কার নিম্নরূপ। বাইনারিতে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 2টা বিট যোগ করে যোগফল বসবে, সাথে সাথে ক্যারি হিসেবে আর একটা সংখ্যা প্রকাশ করবে, যেমন আমরা হাফ অ্যাডারে যোগফল দেখেছি, তাই না? অন্যদিকে বুলিয়ান যোগে কি করে? 0 এবং 1 দুটি লজিক লেভেল বোঝায়। 0 দ্বারা বিদ্যুৎ নেই বোঝায়, 1 দ্বারা বিদ্যুৎ আছে বোঝায়। এবং 0 আর 1-এর উপর ভিত্তি করে, 2টি ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট কি হবে সেটা নির্ভর করে এই 0 আর। যেমন আমরা যদি যোগফল নির্ণয় করি, 1 আর 1 যোগ করে 1 হয় বুলিয়ান অ্যালজেব্রায়। কেন 1 হয়? 2টি ইনপুটই যদি সত্য হয় তা আউটপুট সত্য হয়, অথবা যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় তা আউটপুট সত্য হয়। সেজন্য 2টা 1 যোগ করলেও 1, 3টা 1 যোগ করলেও 1, 5টা 1 যোগ করলেও 1, এই বুলিয়ান অ্যালজেব্রায়। বাট এই বাইনারি যোগ করার ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 10 হবে। কেন 10 হবে? 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। অথবা বলতে পারি 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখব। অর্থাৎ সবসময় আমাদের এই বিশেষ করে 2টা সংখ্যা বাইনারিতে যোগ করে 2টা আউটপুট প্রকাশ করবে। একটা যোগফল, একটা ক্যারি, মানে ওই যে ক্যারি আউট বা হাতে থাকা সংখ্যা। তো এইভাবে ব্যাখ্যা লিখতে পারি। যাই, আবার উদ্দীপকে যাই। এইবার তো আসল আমাদের যেটা লিখতে হবে সেটা। প্রাকৃতিক দুর্যোগে কৃষক এ এবং সি এর মোট ক্ষতির পরিমাণকে হেক্সাডেসিমেল সংখ্যায় নির্ণয় করো। ভালো কথা। এ আর সি, এ এর এই যে এইটা, যেটি 42 দশমিক সংখ্যা দেওয়া আছে, আর সি, এ আর সি এর এই যে এইটা, যেটি হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে। তো এই দুটো যোগ করে যোগফল হেক্সাডেসিমেল করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারি। তারপরে এই দশমিক এটা যে দশমিক আছে, তা এই দশমিক সংখ্যার সাথে এটাকে দশমিকে রূপান্তর করে যা পাবো সেটাকে এটার সাথে যোগ করে যোগফলকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। তো যাই, সমাধানের চেষ্টা করি। এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। কৃষক এ এর ক্ষতির পরিমাণ 42
একর জমির ফসল, কৃষক সি এর ক্ষতির পরিমাণ E3 বেজ 16, এটি হেক্সাডেসিমেল সংখ্যা, এত একর জমির ফসল। এখন এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করা হলো। 3 মার্কসের প্রশ্ন তো, অঙ্ক তো ছোট্ট সমাধান, কিন্তু এগুলো লিখলে সুন্দর হবে। আচ্ছা, এখন এইটাকে যদি আমি দশমিকে রূপান্তর করি তো নিয়ম হচ্ছে প্রত্যেকটা প্রতীককে 16 দ্বারা গুণ করব, বেজ দ্বারা গুণ করব, তাই না? যেমন ই এর মান হচ্ছে 14, তো 14কে আমরা 16 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব, 3কে 16 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, তারপর ব্র্যাকেট দিয়ে আমরা এটা আলাদা করে রাখবো, যেহেতু পয়েন্টের আগের সংখ্যা তো ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখলাম। প্লাসের পরে 2কেও আবার 16 দ্বারা গুণ করব। ভালো করে লক্ষ্য করি কি করলাম, প্রত্যেকটাকে 16 দ্বারা গুণ করেছি, মাঝখানে আবার প্লাস দিয়েছি, কিন্তু এই ব্র্যাকেটের পূর্বেরটুকু আলাদা করেছি, ব্র্যাকেটের পরেরটুকু আলাদা করেছি। এবার আমরা পাওয়ার লিখব, এখানে 0, এখানে 1, আর এখানে -1। এবার আমরা সরল করব, 16কে পাওয়ার 1 করে যা হয় তাকে 14 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো, 16কে পাওয়ার 0 করে যা হয় তাকে 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো, 16কে -1 করে যা পাবো তাকে 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এবার আমরা সবগুলো যোগ করে এটা পেলাম 227.125। এইটার সাথে এখন এইটা যোগ করব, এখন দেখি এইটাও দশমিক, এটাও দশমিক, তাহলে 2 দশমিক যোগ করব, যোগ করে যেটা পাবো সেটাকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করব, কারণ আমাদের বলেছিল মোট যোগফলকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে। তো এটা যোগ করব, যোগ করার জন্য নিচে লিখলাম এ এবং সি এর মোট ক্ষতির পরিমাণ, এটা যোগ এটা, এটা যোগ এটা, দুটো যোগ করে আমরা পেলাম এইটা 269.125। এটাকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর যদি করতে হয় তো যাই এখানে হেক্সাডেসিমেলে রূপান্তর করি। হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা এটাকে ভাগ করতে হবে, আমরা তো জানি, তাই না? ভাগ করি, ভাগ করে ভাগফল কত পাবো প্রথমে লিখব, ভাগফল পেয়েছি 16, ভাগ শেষ পাবো 13, ভাগ তো আমরা করতে পারি, তাই না? এটাকে 16 দ্বারা ভাগ করে ভাগফল যেটা পাবো এখানে লিখব, ভাগ শেষ যেটা পাবো এখানে লিখব। লেখার পরে আবার 16কে ভাগ করব, ভাগ করলে ভাগফল হবে 1, ভাগ শেষ 0 হবে। 1কে 16 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 হবে, আর এই এখানে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে 10D। এই যে লক্ষ্য করি। ও আরেকটা কথা আছে, উত্তর লেখার আগে এইটুকু সমাধান করে নিই। 0.125কে আমরা আবার হেক্সাডেসিমেল করব, তার জন্য পয়েন্টের পরের সংখ্যা করার নিয়ম হচ্ছে এরকম, একটা দাগ দিব, দাগ দিয়ে বাম দিকে পূর্ণ সংখ্যা বা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখব। অন্যভাবেও করা যায়, কিন্তু আমি এইভাবে করাচ্ছি। এবং ভগ্নাংশ সংখ্যার নিচে লিখব 0.125, একে 16 দ্বারা গুণ করব, 16 দ্বারা গুণ করলে 2 হবে, 2 হবে, 2.0 দিতে পারি। এখন উত্তর লিখব, উত্তর লেখার সময় 10D পয়েন্ট এই 2, এখানে একবারে মিলে গেছে, তাই সামনে যাওয়ার সুযোগ নাই। তো এই হচ্ছে গ নাম্বারের উত্তর। এবার আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নাম্বারে বলেছিল উদ্দীপকের তথ্য অনুসারে বি, সি ও ডি এর মধ্যে কে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে তা বিশ্লেষণ করে মতামত দাও। বলছে বি সি ডি, এ নাই, বি সি ডি এই তিনজনের মধ্যে কার বেশি ক্ষতি হয়েছে। তো আমরা একটা কাজ করতে পারি, বি, সি এবং ডি এর মধ্যে কার ক্ষতি হয়েছে এটাকে রূপান্তরের জন্য, দেখার জন্য সবগুলোকে দশমিকে রূপান্তর করতে পারি। তো অলরেডি আমরা সি এর মানকে দশমিকে রূপান্তর করেছি। এখন বি আর ডি এর মানকে দশমিকে রূপান্তর করে দশমিক কম্পেয়ার করে দেখব কারটা ছোট বড়। কারণ এখন কম্পেয়ার করা যাবে না, কারণ এইটা অক্টাল, এটা হেক্সাডেসিমেল, এটা হচ্ছে বাইনারি। তো তিনটার সংখ্যা দেখে কার বেশি ক্ষতি হয়েছে এটা বের করা মুশকিল, তাই আমাদের তিনটাকে এক ফরম্যাটে আনতে হবে। তো এক ফরম্যাটে আনতে হলে আমরা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাকে দশমিকে রূপান্তর করব। এটাকে তো দশমিক অলরেডি গ নাম্বারে রূপান্তর করেছি, তাই না? আবার এটাকে দশমিকে রূপান্তর করব, বেস 10-এ রূপান্তর করব সবগুলা, তারপরে দেখব কোনটা ছোট বড়। যাই সমাধানের চেষ্টা করি। এই কথাটা লিখে নিব, আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। এখন পড়ে শোনাচ্ছি, লক্ষ্য করি। বি, সি এবং ডি এর মধ্যে কার ফসলের বেশি ক্ষতি হয়েছে তা জানার জন্য সকল সংখ্যাকে একই পদ্ধতিতে রূপান্তর করে তুলনা করা যেতে পারে। এক্ষেত্রে সকল সংখ্যাকে দশমিকে রূপান্তর করা হলো। আমি লিখলাম যে সবগুলাকে একই পদ্ধতিতে রূপান্তর করতে হবে, এক্ষেত্রে দশমিকে রূপান্তর করা হলো, কারণ দশমিক এ রূপান্তর করা সহজ। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা কি পরীক্ষার হলে এগুলি লিখবো? শোনো, 4 মার্কসের এই প্রশ্নটি,
ওটুকু না লিখলে উত্তরটা অনেক ছোট হয়ে যাবে। শুধু তাই না, এটা না লিখলে তো আমি নিজেও বুঝবো না পরবর্তীতে, যখন তোমরা খাতায় যখন তোমরা নোট করবা পরবর্তীতে তুমি নিজেও বুঝতে পারবে না। সেজন্য এইভাবে সাজিয়ে সুন্দরভাবে লিখতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমি সবচেয়ে কম লিখি শিক্ষক হিসেবে, আমার চেয়ে কম লিখবে না, এই বিষয়টি বলে দিলাম। এবার আসি, প্রথমে এই বি এর ক্ষতি হয়েছিল এত, যেটি অক্টাল সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করার জন্য অক্টাল সংখ্যার বেজ 8 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। 2কে 8 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব। 5কে 8 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব। 3কে 8 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব। তারপর ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস দিয়ে এই 2কেও 8 দ্বারা গুণ করব। ভালো করে লক্ষ্য করি কি করলাম, সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি। পয়েন্টের আগেরটুকু আলাদা রেখেছি, পয়েন্টের পরে 2কে আলাদা রেখেছি, সেজন্য ব্র্যাকেট দিয়েছি। এবার আমরা পাওয়ার লিখব। পাওয়ার লেখার সময় এখান থেকে এইদিকে 0, 1, 2 এইভাবে লিখব, কারণ এগুলো পূর্ণ সংখ্যা। আর পয়েন্টের ডানে যেটি আছে সেটা -1 দিয়ে পাওয়ার লিখব। এবার সরল করব। 8কে পাওয়ার 2 করলে 28টা 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128 হবে, যোগ। এটাকে পাওয়ার করে 8 হবে, তাকে 5 দিয়ে গুণ করলে 5 8টা 40 হবে, যোগ। 8কে পাওয়ার 0 করে 1 হবে, তাকে 3 দিয়ে গুণ করলে 3। 8কে -1 পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে 0.25 হবে। এগুলো তো আমরা পারি, তাই না? সরল করতে ক্যালকুলেটরে করব, সব যোগ করে এই সংখ্যাটি পাবো 171.25, এবং এটি দশমিক সংখ্যা। এবার আরেকটা সংখ্যার দশমিক নির্ণয় করব, সেটি হচ্ছে ডি এর মানকে, তাই না? ডি এর মান প্রশ্নে ছিল সম্ভবত একটি বাইনারি সংখ্যা। ডি এর মান দেওয়া ছিল এত, এটাকেও আমরা এই দশমিকে রূপান্তর করব। তো বাইনারি থেকে দশমিক করার জন্য এই 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই বেস দ্বারা গুণ করতে হবে, বেস 2। তারপরে এই 1কে বেস 2 দ্বারা গুণ করব, প্লাস 0কে বেস 2 দ্বারা গুণ করলাম। এরপরে পাওয়ার লিখব 0, 1, 2। পাওয়ার লেখার সময় যেহেতু পূর্ণ সংখ্যার দিক থেকে 0 থেকে শুরু হবে, প্রত্যেকটা 2 এর উপরে। এগুলো আমরা পারি, ইতিপূর্বে করেছি, সেজন্য একটু দ্রুত বলছি। এটাকে পাওয়ার 2 পাওয়ার করে তাকে 1 দিয়ে গুণ করলে 4 হবে, এখানে 2 হবে, এনে 0 হবে, যেহেতু 0 আছে, যোগ করে 6 হলো, 6 পেলাম, তাহলে এটাও দশমিক সংখ্যা। এখন কিন্তু আমরা 3টা দশমিক সংখ্যা পেয়েছি, সেই 3টা এখানে লিখলাম। লক্ষ্য করি, এই বি এর দশমিক মানে 171.25 কিছুক্ষণ আগে পেলাম। সি এর দশমিক মান এই 227.125, যেটি আমরা গ থেকে পেয়েছিলাম, গতে নির্ণয় করেছিলাম, তাই আলাদা করে নির্ণয় করে দেখাইলাম না। ডি এর মানে এত, যেটি এখানে পেলাম। এখন যদি বলা হয় কোনটা বেশি, কার বেশি ক্ষতি হয়েছে, এটা 100, এটা 100, আর এটা 200, তো এটা বেশি না? সি এর বেশি ক্ষতি হয়েছে। তো লাস্টে লিখে দিব, এক্ষেত্রে সি এর ক্ষতি পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে। এইভাবে আমরা ব্যাখ্যা আকারে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আলোচ্য বিষয়। এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে।